আসসালামু আলাইকুম, আমি রাজাউল আরকারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পরবর্তী যে দুটো সৃজনশীল আছে 3 নম্বর এবং 4 নম্বর আমরা ইতিমধ্যে 1 আর 2 কমপ্লিট করছি। তো আজকে 3 এবং 4 কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো আমরা অঙ্কগুলো করার পূর্বে আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো শুরু করা যাক। এখানে দেখো 3 নম্বর যে অঙ্কটি আছে সেখানে আমাদের বলা হয়েছে এরকম যে চৌধুরী হার্ডওয়্যার 2017 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো নির্ণয়। এখানে কিছু লেনদেন দেওয়া হয়েছে। কোন নম্বরে বলা হয়েছে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। দেখো আমি যদি তোমাকে অঙ্কগুলো এখন করে করে বুঝাই তাহলে আমার অনেক সময় লাগবে, ঠিক আছে? তা এই অনেক সময় চলে যাবে। আমি এই জন্য আগে করে রাখছি, তারপর তোমাদের বুঝাই দিচ্ছি। তো দেখো এখানে বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে। প্রারম্ভিক মূলধনের আমরা যাওয়া শিখছি কি শুধুমাত্র বছরের শুরুতে অর্থাৎ 1 তারিখের শুরুতে যে লেনদেনটা অর্থাৎ 1 তারিখের শুরুতেই লেনদেনটা আসবে, অন্য কোনো লেনদেন আসবে না, ঠিক আছে? অর্থাৎ যে কোনো মাসের শুরুতে যে লেনদেনটা হবে সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, ঠিক আছে? প্রারম্ভিক এই 1 তারিখ থেকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়। তো প্রারম্ভিক মূলধন দেখো নগদ টাকা আছে 2,65,000 টাকা, 2,50,000 টাকা এবং 65,000 টাকা আগে নিয়ে ব্যবসা শুরু করে। তো প্রারম্ভিক মূলধন থেকে কিনা যায় কি জানা যায় বলতো? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব জানা যায়। তো প্রারম্ভিক মূলধন আমাদের এখানে আছে 2,50,000 টাকা নগদ আছে আর আগে কত আছে 65,000 টাকা। টোটাল সম্পত্তি হলো 2,50,000 আর 65 আছে 3,15,000 টাকা টোটাল সম্পত্তি। আমরা লিখবো ঘর করছি দেখো প্রারম্ভিক মূলধন নির্ণয়। তো ঘর করছি তারিখ, দেখো আমরা ঘর করছি তারিখ, বিবরণ, টাকা। একটা ছোট একটা ঘর করছি যেহেতু একটা ডে লাগবে সেজন্য ছোট ঘর করছি, বেশি বড় ঘর করিনি। এখানে লিখছি যে নগদ টাকা 2,50,000 টাকা আনা হয়েছে, নগদে 2,50,000 টাকা আনা হয়েছে। দেখো 2,50,000 টাকা নগদ আনা হয়েছে, 2,50,000 টাকা আর আগে অত আছে 65,000 টাকা। আমি লিখছি নগদ 2,50,000 টাকা আর আগে অত আছে 65,000 টাকা, যোগ করলে 3,15,000। এটা হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন মোট, ঠিক আছে? মোট 3,15,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, পরবর্তী খতে যায়। খতে দেখো বলা আছে এরকম যে 5 তারিখের লেনদেনের অবলম্বনে একটি চালান তৈরি করো। তো চালান কিভাবে তৈরি করতে হয় আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে দিছি। তো আমি শুধু চালানটা এখানে তৈরি করে রাখছি। তোমরা আমার ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে চালানের ভিডিওটা দিয়ে তুমি চালানটা কিভাবে তৈরি করতে হয় সেটা তুমি দেখে আসবে। হ্যাঁ, তো আমি লিখছি চালান তৈরি। তো ফার্স্ট আমরা দেখো এখানে আমরা এখান থেকে এইভাবে দাগ দিয়ে অর্থাৎ আমরা বইয়ের খাতার ফুল পেজ নিবা হচ্ছে, হ্যাঁ, খাতাটার ফুল এভাবে নিবা, নেওয়ার পরে এভাবে দাগ দিবা, তারপরে এখানে একটা দাগ দিবা, ঠিক আছে? যে এই পর্যন্ত একটা দাগ দিবা, ঠিক আছে? এই পর্যন্ত এখানে একটা দাগ দিবে, অর্থাৎ এখানে 1 স্কেল পরিমাণ জায়গা রাখবা তুমি। 1 স্কেল পরিমাণ জায়গা রেখে পরে এখানে একটা বিবরণের ঘর দাও ছোট করে, ঠিক আছে? তারপরে আবার একটু জায়গা রেখে এখানে আবার 1 স্কেল পরিমাণ জায়গা রাখবা, ঠিক আছে? 1 স্কেল পরিমাণ জায়গায় এই পাশে দাগ, এই পাশে দাগ দিয়ে দিবা। তারপর তুমি এখানে লিখবা কারণ যে প্রতিষ্ঠানের অঙ্ক সেখানে তুমি লিখবা চৌধুরী হার্ডওয়্যার, চালান নম্বর, ক্রেতার নাম, ক্রেতার ঠিকানা দিয়ে দিবা, তারিখ দিবে, এখানে ক্রমিক নং দিবা, বিবরণ দিবা, দর, পরিমাণ, টাকা দিয়ে দিবা, ঠিক আছে? তারপর টাকার কথায় এখানে টাকা লিখবা কথায়, টাকা লিখবা কথায়, পরে এখানে লিখবা যে বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য, পরে এখানে বিক্রেতার স্বাক্ষর। প্রতিটা চালানে এরকম হবে, এক একটা অঙ্কে এক এক রকম চালান না, প্রত্যেকটা অঙ্কেই একই রকম কর হয়। তাহলে এখানে বলছে কি চালান তৈরি করতে 5 তারিখে কি বলা আছে 5% বার্তা সুবর্ণ ট্রেডার্সের নিকট প্রতি ফুট এত টাকা ধরে এত ফুট জিআইপি 5 বিক্রয়, চালান নম্বর এত, প্যাকিং চার্জ এত টাকা। ওকে, তাহলে আমরা চৌধুরী হার্ডওয়্যার লিখলাম, চালান নং লিখবো, চালান নং কত টাকা দেওয়া আছে, চালান নং দেওয়া আছে 205, এই 205 লিখলাম। তারিখ দিয়ে দেবো, তারিখ হচ্ছে 5 তারিখ 5/1/2017। ওকে, ক্রেতার নাম হচ্ছে কার নিকট ক্রেতা সুবর্ণ ট্রেডার্স, এখানে সুবর্ণ ট্রেডার্স দিয়ে দেবো। ক্রেতার ঠিকানা নাই, এখানে কিছু লেখার দরকার নেই। তাহলে লেখাবার ক্রমিক নং 1 কি ক্রয় করা হয়েছে জিআইপি 5 বিক্রয়, ঠিক আছে? জিআইপি 5 বিক্রয়, জিআইপি 5 বিক্রয় কত টাকা করে বলতো? জিআইপি 5 বিক্রয় করা হয়েছে কত টাকা করে? 192 টাকা করে 250 ফুট। দেখো 195 টাকা করে 250, তাহলে যোগ করলে আমরা গুণ করলে 48,000 টাকা হয়। এখান থেকে কারবারি বারটা কত পার্সেন্ট দেখো তো? এখান থেকে আমাদের কারবারি বারটা হচ্ছে 5% কারবারি বারটা, দেখো 5% কারবারি বারটা। তাহলে আমরা এখান থেকে দেখো 48,000 টাকার উপরে 5% দিলে কত টাকা হয়? 48,000 গুণ হচ্ছে 5% দিলে আমাদের 2,400 টাকা আসে। 2,400 টাকা 48,000 টাকা থেকে 2,400 টাকা বাদ দিলে 45,600 টাকা থাকে। তো এখানে দেখো একটা খরচ আছে, প্যাকিং চার্জ কত টাকা বলতো? 500 টাকা। আমরা জানি যে কোনো খরচ থাকলে বারটা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা থেকে আমরা যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখছি যোগ প্যাকিং চার্জ হচ্ছে 500 টাকা, যোগ করলে 46,100 টাকা। আর কোনো এন্ট্রি নাই, তো আমরা এখানে টাকা কথা লিখি 46,100 টাকা মাত্র, ঠিক আছে? মাত্র কথাটা লিখতে হবে, বুঝতে পারছো চালানটা?
তো এখানে দেখো পরবর্তীতে আমাদের গ নম্বরে কি বলা হয়েছে, গ নম্বর বলছে জানুয়ারি মাসের 8, 15, 18 তারিখ ও 28 তারিখের লেনদেনগুলো সাধারণ জমাদায় লিপিবদ্ধ করতে বলতে। কোন জমাদায়? সাধারণ জমাদায়। ঠিক আছে, তাহলে আমরা এখন সাধারণ জমাদায় লিপিবদ্ধ করবো। ঠিক আছে, তো দেখো ফার্স্ট আছে 8 তারিখ। 8 তারিখে কি বলা আছে দেখি তো। 8 তারিখে বলা আছে এরকম যে রাজন ট্রেডার্সের নিকট থেকে 41,500 টাকা পণ্য ক্রয় করা হয়েছে। আচ্ছা, পণ্য ক্রয় করে চেক প্রদান করা হয়েছে। ঠিক আছে, তাহলে কি বলছে, রাজন ট্রেডার্সের নিকট থেকে 41,500 টাকা পণ্য ক্রয় করে চেক প্রদান। তো আমরা এখানে দেখো লিখছি এরকম যে চৌধুরী হার্ডওয়্যার সাধারণ জমাদার, তারিখ আমরা যেভাবে ঘর করছি সেভাবে ঘর করছি। তো সাধারণ জমাদার কত সবাই জানো। ঠিক আছে, তো এখানে আমাদের ফার্স্টে আমাদের পণ্য ক্রয় করা হয়েছে। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়, ব্যয়টা বৃদ্ধি পায়। তাহলে এই ক্রয়টা ডেবিট হয়ে যাবে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, যদি ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর কিসের মাধ্যমে ক্রয় করা হয়েছে বলতো? চেকের মাধ্যমে। চেকে যেহেতু পণ্য ক্রয় করছি, তাহলে আমাদের চেকটা ব্যাংকে যা ভাঙানো হবে, ব্যাংক থেকে টাকা কমে যাবে, তাহলে ব্যাংক নামে সম্পদটা কমে যাবে, এই জন্য ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়েছে এখানে। তাহলে আমরা ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট লিখছি, চেকে পণ্য ক্রয়। ঠিক আছে, তারপর হচ্ছে 15 তারিখ দেখো ব্যবসা ব্যবহারের জন্য কাগজ কলম ক্রয়। এখানে কিন্তু ক্রয় আছে, আর আগেরটা তো কিন্তু ক্রয় ছিল। এখানে কি ক্রয় করা হয়েছে? পণ্য। আর এখানে কি ক্রয় করা হয়েছে? কাগজ ও কলম। ঠিক আছে, যে জিনিসটা ক্রয় করা হয়েছে তার নামটা উল্লেখ করে দিয়েছে। আমরা জানি যদি কোনো কিছু ক্রয় করা হয়, সে তার নাম যদি উল্লেখ থাকে, তাহলে আমরা ওই জিনিসটা লিখবো, ক্রয় হিসাবটা লিখবো। তাহলে আমরা এখানে হওয়া কথা ছিল, মানে আমরা জবাবদার ভিতরে হওয়া কথা ছিল কাগজ কলম হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এই কাগজ কলমের ব্যবসায়িক ভাষায় বলা হয় মণিহারি। কাগজ কলম বা পিন, রাবার, এগুলোকে পেন্সিল, তারপরে স্টেপলার, তারপরে এটাকে বলা হয় এই স্কেল, এগুলোকে বলা হয় মণিহারি। তাহলে আমরা এই কাগজ কলমের পরিবর্তে আমরা লিখবো মণিহারি হিসাব ডেবিট। দেখো মণিহারি হিসাব ডেবিট ব্যয় হয়েছে। আর এগুলো ক্রয় করা তোমার কারবার থেকে কি চলে গেছে বলতো? নগদ টাকাটা চলে গেছে, নগদ নামে সম্পদটা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। দেখো নগদান হিসাব ক্রেডিট 200 টাকা। হ্যাঁ, আর কাগজ ও কলম ক্রয় যেহেতু। তারপরে হচ্ছে 18 তারিখ ব্যবসার জন্য আলমারি ক্রয় পরিবহন ব্যয়। দেখো অ্যাকচুয়ালি পরিবহনটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়, এটা একটা ব্যয়, এটা একটা স্বল্পমেয়াদী একটা ব্যয়। তো এটা সুবিধা খুব অল্প সময়ে ভোগ শেষ হয়ে গেছে। কিন্তু এই খরচটা কখন হয়েছে? সম্পত্তি কেনার পর হয়েছে। ঠিক আছে, মনে রাখবা কোনো মুনাফা জাতীয় ব্যয় এরকম হয় যে কোনো সম্পত্তি ক্রয় করার সাথে জড়িত থাকে, তাহলে ওই মুনাফা জাতীয় ব্যয়টা একটা স্থায়ী সম্পত্তিতে পরিণত হয়। তাহলে আলমারি একটা মূলধন জাতীয় ব্যয়, একটা স্থায়ী সম্পত্তি। এই স্থায়ী সম্পত্তি ক্রয় করার জন্য পরিবহন ব্যয়টা আমার ব্যয় হয়েছে, তাহলে এটা একটা স্থায়ী সম্পত্তি। এই পরিবহন ব্যয়টা একটা স্থায়ী সম্পত্তি। তাহলে এই পরিবহন ব্যয়টা লেখা যাবে না, লিখতে হবে আলমারি। তাহলে পরিবহন ব্যয়টাকে কি লিখতে হবে? আলমারি, কারণ এটা আলমারি করার জন্য সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু কোনো পরিবহন খরচ না, এমনি পরিবহন না, এটা শুধুমাত্র আলমারি ক্রয়ের পিছনে খরচ হয়েছে। আলমারি অর্থাৎ স্থায়ী সম্পত্তি ক্রয় করার জন্য খরচ। আরেক হতে পারে মজুরি, হতে পারে সংস্থাপন ব্যয়, হতে পারে এই ধরনের খরচগুলো কি একটা সম্পত্তি ক্রয় করার পর সৃষ্টি হয়। এগুলো যদি হয়, এই ধরনের যদি হয়, তাহলে এই খরচগুলোকে আমরা সম্পত্তি ধরবো। তাহলে আলমারি হিসাব ডেবিট, যেহেতু আমাদের এখানে আলমারি লেখা আছে, আলমারি কথাটা লেখা যাবে না। এই কাটার কোনো কিছু ক্রয় করলে আমরা আগপত্র বলি, তাহলে আমরা আগপত্র হিসাব ডেবিট। আর এখান থেকে নগদ টাকা চলে গেছে, যেহেতু পরিবহন ব্যয় দেওয়া হয়েছে, নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? ওকে। আর পরবর্তীতে আমাদের বলা হয়েছে 28 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। আমরা জানি যে কোনো উত্তোলন ডেবিট, আর যে কোনো উত্তোলন ডেবিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলনটা কাকে হ্রাস করে বলতো? মালিকানা সত্ত্বাকে হ্রাস করাতে। ঠিক আছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। আর কি উত্তোলন করা হয়েছে? পণ্য উত্তোলন। তো পণ্য উত্তোলন করাতে কারবার থেকে পণ্য কমে গেছে। মনে রাখবা ক্রয় হিসাবটা সবসময় ডেবিট হয়, ক্রয় হিসাবটা সবসময় ডেবিট হয়। কিন্তু কোনো কারণে যদি কারবার থেকে পণ্য কমে যায়, কোনো কারণে যদি কারবার থেকে পণ্য কমে যায়, তাহলে ক্রয় হিসাবটা ক্রেডিট হয়ে যায়। তাহলে আমাদের পণ্য উত্তোলন করাতে কারবার থেকে কি কমে গেছে বলতো? পণ্য কমে গেছে। তাহলে আমাদের এই কি হবে বলতো? ক্রয় হিসাবটা ক্রেডিট হয়ে যাবে। আর কি কারণে পণ্য কমে যেতে পারে? যেমন আগত বিনষ্ট পণ্য হইলে, তারপর তোমার পণ্য বিতরণ করা হলে, এইসব কারণে পণ্য কমে যায়। এইসব কারণে যদি হয়, তাহলে আমরা ক্রয় হিসাবটা ক্রেডিট পাশে লিখবো। বুঝতে পারছো? ওকে, পরবর্তী আমরা এটিতে যাই। পরবর্তী এই অঙ্কে এখানে বলা হচ্ছে 4 নম্বর অঙ্কটা, খান কম্পিউটার 2017 সালের জুলাই মাসের লেনদেনের নির্মূল। এখানে কিছু লেনদেন দেওয়া আছে, 3টা লেনদেন দেওয়া আছে। বলা হয়েছে জুলাই মাসে খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ। তাহলে আমরা যেহেতু ক্রয় কয়টা আছে,
এটা হচ্ছে দেখো এই মাহি কম্পিউটার থেকে এটা একটা ক্রয়, রাজু কম্পিউটার থেকে এটা একটা ক্রয়, আর এটা হচ্ছে কি ফেরত দেওয়া। তাহলে এখানে দেখো দুইটা ক্রয় আছে, তো ক্রয়ের মধ্যে যে খরচগুলো হবে, অতিরিক্ত যে খরচগুলো হবে সেগুলোকে বলা হয় আনুষঙ্গিক খরচ। ক্রয় এবং বিক্রয় করার সময় যে অতিরিক্ত যে খরচগুলো হবে সেগুলো আমরা কি বলবো, আনুষঙ্গিক খরচ। ঠিক আছে, তো দেখো মাহি কম্পিউটার থেকে প্রতিটি 36,000 টাকা ধরে 8টি কম্পিউটার ক্রয়, কারবারিবারটা এত, চালান নম্বর এত, বহন খরচ এত। দেখো এখানে আনুষঙ্গিক খরচ হচ্ছে কত টাকা বলতো, 1500 টাকা। তো আমি লিখছি এখানে তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা। তো এখানে 5 তারিখে বহন খরচ 1500 টাকা। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এখানে বলা আছে রাজু কম্পিউটার থেকে প্রতিটি 40,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয়, চালান নম্বর এত, কারবারিবারটা এত, প্যাকিং চার্জ কত বলতো 500 টাকা। তাহলে এখানে একটা আনুষঙ্গিক খরচ 500 টাকা। তো আমি এখানে লিখছি প্যাকিং চার্জ 500 টাকা, দুইটা যোগ করলে আমাদের কত হচ্ছে বলতো 2000 টাকা হচ্ছে এটা মোট। হ্যাঁ, এটা হচ্ছে আনুষঙ্গিক খরচের পরিমাণ। আর এটা তো ফেরত দেওয়া হচ্ছে, এটা হবে না। হ্যাঁ, এটা ফেরত, এখানে কোনো খরচ দেওয়া নেই। পরবর্তীতে যাই আমরা, দেখো পরবর্তীতে বলা আছে এরকম যে জানি জুলাই মাসের তথ্য অবলম্বনে ডেবিট নোট তৈরি করে। ডেবিট নোট কখন তৈরি করা হয় বলতো, ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত দিলে সেটার দলিল। তাহলে যখন ক্রয় ফেরত দেওয়া হয় তখন ডেবিট নোটটা তৈরি করা হয়। ঠিক আছে, ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরতের উৎস। ঠিক আছে, ক্রয় ফেরতের উৎস হচ্ছে ডেবিট নোট। তাহলে এখানে দেখো 20 তারিখ একটা ক্রয় ফেরত দেওয়া হয়েছে, অন্য কোনো ফেরত নেই, অন্য কোনো এন্ট্রিতে ফেরত দেওয়া নেই। কম্পিউটার নষ্ট থাকার 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো। আর ডেবিট নোট, ক্রেডিট নোট বা চালান এগুলো কীভাবে তৈরি করতে হয় আমি আমার ভিডিওতে, একটা ভিডিওতে সব দিয়ে দিচ্ছি। তো আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখে নিও। তো আমরা এখানে একটা ডেবিট নোটের ঘর করছি, আমি লিখছি খান কম্পিউটারের ডেবিট নোট তৈরি। সেমভাবে আমরা এই যে দেখো এক স্কেল পরিমাণ আমরা এভাবে একটা দাগ দিই, এখানে দাগ দেবো, এখানে দাগ দেবো, দাগ দেওয়ার পরে এখানে একটা বিবরণের করে দেবো, পরে এখানে 3 টাকার করে দেবো, আবার এখানে আমরা কি দেবো একটা এক স্কেল পরিমাণ দাগ দেবো। দেওয়ার পরে ডেবিট নোট নং কত দেওয়া ছিল দেখি, তোমাদের ডেবিট নোট নং ছিল 501, লিখি নাই। হ্যাঁ, 501 আমি লিখছি খান কম্পিউটার ডেবিট নোট নং। তারপর এখানে লিখছি প্রাপকের নাম, তারিখ, যা বিস্তারিত লেখার প্রয়োজন, একটা ডেবিট নোটে যা যা লেখার প্রয়োজন আমরা সবাইকে লিখে নিছি, কারণ প্রত্যেকটা ডেবিট নোটই একই রকম। তাহলে এখানে দেখো কম্পিউটার নষ্ট থাকার কারণে প্রাপকের নামটা কি, রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে প্রাপকের নাম লিখবো রাজু কম্পিউটার। ঠিক আছে, আর ডেবিট নোট নং কত দেওয়া আছে 501, এখানে আমরা 501 লিখে দেবো। ঠিক আছে, যে 501 লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 501 লিখে দেওয়ার পর দেখো আমরা এখানে তারিখ হচ্ছে 20 তারিখ, তারিখটা লিখে দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখছি বিবরণে ক্রমিক নঙে কম্পিউটার নষ্ট থাকায় ফেরত প্রদান। কয়টা কম্পিউটার, দর হচ্ছে 40,000 টাকা। দেখো রাজু কম্পিউটারের প্রতিটা কম্পিউটার দাম বলেছিল 40,000। তো 40,000 আর 3টা কম্পিউটার ফেরত দেওয়া হচ্ছে। তো 40,000 আর 3টা গুণ করলে আমাদের 1,20,000 টাকা হয়। যখন আমি ক্রয় করি তখন আমার কিন্তু 5% বাট্টা দেওয়া হয়, তাই না? এখন আমি যদি ফেরত দেবো বাট্টাটা বাদ যাবে, তাহলে বাদ কারবারি বাট্টা কত পার্সেন্ট বলতো, 5%। 1,20,000 টাকা থেকে যদি আমি 6,000 টাকা বাদ দিই, 1,20,000 টাকা 5% হচ্ছে 6,000 টাকা হয়। ঠিক আছে, 1,20,000 টাকা 5% কত টাকা, 6,000 টাকা। তাই 1,20,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দিলে 1,14,000 টাকা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মোট 1,14,000। আমরা এখানে টাকা কথা লিখে দেবো, টাকা 1,14,000 টাকা মাত্র। তবে এখানে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আর এখানে একটা সাইন দিয়ে দেবো ক্রয় ব্যবস্থাপকের। ঠিক আছে, আর অবশ্যই এই ডেবিট নোট, ক্রেডিট নোট, চালান সব রকমের, ক্যাশ মেমো সব একই রকম প্রায়। আমি এগুলো একসাথে একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমি আবার বলতেছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে বলেছে গ নম্বরে উক্ত লেনদেনের সাহায্যে খান কম্পিউটার ক্রয় সংক্রান্ত যাবতীয় ক্রয় যাবতীয় প্রস্তুত করতে বলছে। আমরা এখানে আগে একটা ক্রয় যাবতীয় ঘর করছি। আমরা তো ক্রয় যাবতীয় ঘর সবাই জানি, তারিখ, ক্রেডিট হিসাব খাত, চালান নং, সূত্র, ক্রয় হিসাব ডেবিট আর পাওনা হিসাব ক্রেডিট এখানে লিখতে হয় ক্রয় যাবতীয়। আর এখানে একটা শর্ত লিখতে হয়, যদি অঙ্কের মধ্যে শর্ত থাকে তাহলে লিখবো, না হলে লিখবো না। পরে লিখছি আমরা খান কম্পিউটার ক্রয় যাবতীয়, খান কম্পিউটার ক্রয় যাবতীয়। দেখো এখানে বলা হয়েছে এই যে 5 তারিখে মাহি কম্পিউটার থেকে ক্রয় করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখছি এই পাওনাদার মানে তো আমি বলছিলাম কি এই ক্রেডিট হিসাব খাত, তাহলে এই ব্যক্তিগুলো হচ্ছে পাওনাদার। তো আমরা এখানে লিখছি মাহি কম্পিউটার। চালান নম্বর দেওয়া আছে কত দেখি তো, চালান নং দেওয়া আছে আমার 509 দেওয়া আছে। তাহলে আমাদের 36,000 টাকা করে কয়টা কম্পিউটার, 8টা কম্পিউটার। তাহলে গুণ দিলে কত হবে জানো, 36,000 টাকা করে 8টা কম্পিউটার গুণ দিলে 2,88,000 টাকা আসে। তাই 2 লক্ষ, দেখো আমি এখানে নোট দেখাই দিই, তোমাদের বুঝতে পারবা। নোট তোমরা পরীক্ষা দিয়ে দিবা, নোট আমি একটা নোট দেখাই দিই। তাহলে এই আমাদের 36,000 গুণ হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে 2,88,000 টাকা। ঠিক আছে,
এখান থেকে আমার বাদ যাবে বাদটা কয় পার্সেন্ট বলো তো? বাদটা ছিল আমার 6%, 2,88,000 টাকা 6% তোমার দিবা। 2,88,000 টাকা 6% দেওয়ার পরে আমার আসবে হচ্ছে 2,88,000 গুণ হচ্ছে 0.06 আর হচ্ছে 17,280। তাহলে এটা যদি বাদ দিই আমরা, তাহলে থাকতেছে আমাদের 2,70,220, ঠিক আছে, 2,70,720 টাকা থাকে। হ্যাঁ, এখন দেখো এখানে একটা কথা বলা আছে যে এরকম এই বহন খরচ কত টাকা বলতো? 1,500 টাকা বলা আছে যে বহন খরচ করতে হবে। মানে আমাদের এক্সট্রা যদি খরচ থাকে তাহলে আমরা মোট টাকা থেকে কারবারি বারটা বাদ দিয়ে আমরা কি বলছি, ওই এই এক্সট্রা খরচটা যোগ বহন খরচ কত টাকা? 1,500 টাকা যোগ 1,500 টাকা। আমার কাছে জায়গা নাই দেখে আমি এবার একটু ছোট ছোট করে লিখছি, তোমরা অবশ্যই এটা সুন্দর মতো লিখবা। তাহলে 2,72,220, এ দেখো 2,72,220 টাকা লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। এখানে আমি 2,72,220 টাকা লিখে দিচ্ছি, বুঝতে পারছো? ওকে, পরবর্তীতে যাই। পরবর্তীটা হচ্ছে এরকম যে রাজু কম্পিউটার, আমরা এখানে লিখছি রাজু কম্পিউটার চালান নাম্বার দেওয়া আছে কত? 311 চালান নাম্বার দিছি। তারপর দেখো বলছে কি প্রতিটি 40,000 টাকাতে 6টি কম্পিউটার গুণ দিলে আমার 2,40,000 টাকা। এই 40,000-এর সাথে 6টি কম্পিউটার গুণ দিলে 2,40,000 টাকা আসে। এটার থেকে আমরা 5% বারটা বাদ দিব। 2,40,000 টাকার 5% হচ্ছে 12,000 টাকা। তো 2,40,000 টাকাতে 5% বাদ দিলে 12,000 টাকা বাদ দিলে 2,28,000 টাকা। 28,000 সাথে আবার কি আছে? প্যাকিং খরচ আছে। 2,28,000 সাথে 500 টাকা যোগ করলে 2,28,500 টাকা এখানে লিখে দিব। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখো আমরা যোগ করছি 2,28,500 আর এই যে তোমার এই 2,72,220 টাকা যোগ করলে 5,07,20 টাকা, এটা মোট। হ্যাঁ, তো পরবর্তীতে তোমরা বুঝছোই। তো আশা রাখি বুঝতে পারছো। যদি কোনো জায়গায় না বুঝে থাকো আমাকে কমেন্টস করে জানাবো, আমি ইনশাল্লাহ কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর পরবর্তীতে আমাদের 5 নম্বর 6 নম্বর দুটো অঙ্ক আমাদের অঙ্ক আছে, আমরা শেষ করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। এটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যাওয়ার পূর্বে অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।